Assalamu alaikum to everyone. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I will discuss in front of you. Please be attentive and enjoy the class. At first, I will discuss about conjugation of verb or verb forms. আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব। আমরা সবাই জানি। তো এই ভার্বের যে ফর্মগুলা হয়, ভার্বের ফর্মগুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আপনি যদি স্পন্টেনিয়াসলি কথা বলতে চান বাধাহীন ভাবে, তাহলে আপনাকে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আর এই ভোকাবুলারি বলতে মেইনলি বোঝানো হচ্ছে যে ভার্বের ভোকাবুলারি। যেমন এখানে আমি যদি বলি ওপেন, OPEN, হেয়ার ইউ ক্যান সি ওপেন একটা ভার্ব, তাই না? এই ওপেন শব্দটার অর্থ হচ্ছে খোলা, ওপেন দা ডোর, ওপেন দা উইন্ডো। কিন্তু আমি যদি বলি সে দরজাটি খুলেছিল, সে দরজাটি খুলেছিল, তখন কিন্তু আমরা ওপেন ব্যবহার করতে পারবো না, যেহেতু ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বাট সিম্পল। এখানে কিন্তু হি ওপেন্ড, সে দরজাটি খুলেছিল। আমি খেয়েছিলাম, আই এট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তারা এসেছিল, দে কেম। অর্থাৎ এই যে জায়গার পরিবর্তন, আই ইট বললে আমি খাই, কিন্তু যখন বলবো আমি খেয়েছিলাম তখন আই এট। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে এঁকেছে, হি হ্যাজ ড্র, ড্রিউ, ড্রন। এই যে তিনটা ভার্ব ফর্ম, আমরা এই ভার্ব ফর্ম গুলা কিন্তু মুখস্থ রাখবো। সবাই একটু মনে করবেন। কারণ কি, এই ভার্ব ফর্ম মুখস্থ না করলে আমরা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি না। বাংলা আপনি সাজাতে পারবেন, ইংলিশে সাজাতে পারবেন, কিন্তু বাক্যটা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে এইগুলা মুখস্থ রাখতে হবে। দেখেন প্রিফার, প্রিফার শব্দের অর্থ হচ্ছে পছন্দ। তো এই শীটটা আমি আজকে দিয়ে দিব আপনাদের। এবং যারা গত ক্লাসে ছিলেন, আমি মনে হয় গত একটা ক্লাসে এটা দেখিয়েছিলাম। আমাদের অনেকগুলো ভার্ব ফর্মের শীট রয়েছে, তার ভিতর এটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শীট। এই শীটের মাধ্যমে আমরা আমাদের প্রচুর বাক্য তৈরি করতে পারবো। এগুলো আমরা মুখস্থ প্রত্যেকদিন, আপনি যদি 10টা করে মুখস্থ করেন, এই শীটটা আপনার মুখস্থ করতে মাত্র 4 থেকে 5 দিন সময় লাগবে। তার কমও লাগতে পারে। তো 10টা মুখস্থ করা কোনো ব্যাপার না, আমরা 10টার বেশিও করতে পারবো। তো এখন এইটা একটু পড়তে হবে। আপনাদের ভিতরে একজন একটু পড়বেন, নিড অর্থ দরকার বা প্রয়োজন হওয়া। দেখবেন এগুলা কিন্তু প্রত্যেকটা ভার্ব। এখানে প্রত্যেকটা কি বলেন তো, প্রত্যেকটা কিন্তু ভার্ব। দেখেন, নিড অর্থ দরকার বা দরকার, প্রয়োজন অর্থাৎ প্রয়োজন হওয়া বা দরকার হয়। নিড, নিডেড, নিডেড। নোট অর্থ টিকা বা নোট অর্থ কোনো কিছু নোট করে রাখা, লিখে রাখা। নোটেড, নোটেড। নোটিশ অর্থ উল্লেখ করা। নোটিসড, নোটিসড। যদি বলা হয় সে এই বিষয়টা উল্লেখ করেছিল, হি নোটিসড দিস ম্যাটার। তো এখন আমি আপনাদের সামনে একটু চলে আসব। এটা আপনাদেরকে একটু পড়তে হবে। এইটা যে যত বেশি মুখস্থ করতে পারবে, তার কিন্তু কথা বলাটা তত বেশি সহজ হবে। মিস্টার শ্যামল বাবু, আপনি এই শীটটা একটু পড়বেন, এখানে প্রথম থেকে নিট থেকে পড়বেন। এর পরবর্তীতে অন্য কাউকে আমি পড়ার জন্য অনুরোধ করব যারা রেইজ হ্যান্ড প্রেস করেছে। নিট থেকে বাংলা এবং V2 এবং V3 পড়তে হবে। মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক বাবু, আপনি পড়বেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, তাহলে এগুলো একটু পড়বেন আপনি। শ্যামল বাবু, আপনি শুনতে পারছেন? ঋতু দাস, প্লিজ, আপনি আনমিউট করেছেন, আপনি পড়েন। ঋতু দাস, এগুলো পড়েন এই নিড থেকে, বাংলা সহ ইংলিশের V2 এবং V3 পড়তে হবে। নিড, দরকার হয়। নেম থেকে পড়লেও হচ্ছে। নেম শব্দের অর্থ সংজ্ঞা, সংজ্ঞা দেওয়া। নেম, দেখেন আমরা জানি নেম অর্থ নাম। ঋতু দাস, ক্যান ইউ হেয়ার মি প্লিজ? ওকে, সুন্দর, আপনার কণ্ঠটাও খুব ভালো শুনতে পারছি, সাউন্ড ভালো রয়েছে। আপনি এগুলো পড়ে ফেলেন। নেম থেকে পড়বেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। এইভাবে বলবেন, নেম অর্থ সংজ্ঞা দেওয়া, নেমড, নেমড। নিড অর্থ দরকার হওয়া, নিডেড, নিডেড। নোট অর্থ টিকা, নোটেড, নোটেড। এইভাবে নেম থেকে শুরু করেন প্লিজ, দ্রুত। ঋতু দাস। হুম হুম। নেম মানে সংজ্ঞা দেওয়া, নেমড নেমড। নিড দরকার প্রয়োজন, নিডেড নিডেড। নোট টিকা, নোটেড নোটেড। নোটিস উল্লেখ করা, নোটিসড নোটিসড। নাম্বার চিহ্নিত করা, নাম্বারেড নাম্বারেড। এটা নাম্বারেড বলা যাবে না, এটা নাম্বারড বলবেন। NUMBERED, নাম্বারেড না বলে আমরা নাম্বারড বলবো, নাম্বারড। ইট ওয়াজ নাম্বারড। থ্যাংক ইউ। তারপর অফার অর্থ,
দেওয়া, অফার্ড অফার্ড। ওপেন খোলা, ওপেন্ড ওপেন্ড। অর্ডার নির্দেশ করা, অর্ডার্ড অর্ডার্ড। অর্গানাইজ সংগঠিত করা, অর্গানাইজড অর্গানাইজড। থ্যাংক ইউ। আমি যদি বলি অর্গানাইজ দিয়ে একটা বাক্য রচনা করেন ইংলিশে, মেক এ সেন্টেন্স ইন ইংলিশ বাই দ্য ওয়ার্ড অর্গানাইজ, আপনি পারবেন সংগঠিত করা? যদি বলা হয় আমি তাদেরকে সংগঠিত করি, আই অর্গানাইজ দেম, বা আমি লোকজনদেরকে সংগঠিত করি, আই অর্গানাইজ দ্য পিপল। আর আমি লোকজনদের সংগঠিত করেছিলাম, আই অর্গানাইজড দ্য পিপল, তখন কিন্তু ভি2 কাজে লাগাতে হবে। দেখেন, তাহলে আমরা কেন মুখস্থ করব, এর জায়গাটা হচ্ছে আমরা এই ভি1 ভি2 এবং ভি3 কথা বলতে গেলে, আপনি যদি কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তৈরি করতে যান, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য বা ফিউচার পারফেক্ট, আপনাকে তখন অর্গানাইজড ভি3টা কাজে লাগবে। যেমন কাম, কেম, কাম, আমরা কামের ভার্ব ফর্ম 3টা শিখলাম, যে কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিল, আর কাম শেষের যেটা ভি3, এইটার প্রথমটা একই হবে, অর্থাৎ কাম, কেম, কাম, আসা, এসেছিল বা এসেছে। বাবা বাড়িতে এসেছে, ফাদার হ্যাজ কাম হোম, ফাদার হ্যাজ কাম হোম। এগুলা কেন লাগবে প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের শিখতে হবে। তারপর থেকে পড়েন প্যাক অর্থ পূর্ণ করা। প্যাক পূর্ণ করা, প্যাক প্যাকড প্যাকড। পেইন্ট আতঙ্কিত করা, পেইন্টেড পেইন্টেড। এটা হচ্ছে অঙ্কিত করা, মানে রং করা, যেটাকে আমরা বলি পেইন্টেড পেইন্টেড। হ্যাঁ, তাহলে আমি দেওয়ালটিতে রং করেছিলাম, আমি দেওয়ালটিতে রং করেছিলাম, এই ভি2 ব্যবহার করে করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য, আমি দেওয়ালটিতে রং করেছিলাম, কি হবে বলেন তো? আই আই পেইন্টেড দ্য ওয়াল। থ্যাংক ইউ। দেখেন, নিজেই পেরে যাচ্ছেন, কিন্তু আপনি যদি পেইন্ট অর্থ রং করা বা অঙ্কিত করা, এইটার ভি2 ফর্ম হচ্ছে পেইন্টেড, এটা যদি পূর্ব থেকে জানা না থাকে বাক্যটা কিন্তু করা যাবে না। এই জন্য বলছি যে এই ভার্ব ফর্মটা আমাদেরকে খুব ভালো করে, এই শীটটা আমি আজকে দিয়ে দিব, এটা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, ইংলিশের পিছনে সময় দিতে হবে। আপনি প্রফেশনালি কি করেন, স্টুডেন্ট অর এনি জব হোল্ডার? স্যার, আমি রিসেন্টলি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করছি, এখন পোস্ট বেসিক এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ইংলিশটা একটু ইমপ্রুভ করার জন্য, ক্যারিয়ারের জন্য খুব ইমপ্রুভ ভালো, করার খুব জন্য। ভালো। আমার ফ্যামিলিতে অনেকেই অলরেডি নার্স রয়েছে, খুলনা মেডিকেলে আছে, অনেক জায়গায়। তো একটা বিষয় দেখবেন, আপনি আপনি যদি, হ্যাঁ, আপনি যদি নার্সিং প্রফেশন হিসাবে ভালো কিছু করতে চান, যেমন আমাদের আপনাদের অনেক সুযোগ রয়েছে, আপনি ফরেন কান্ট্রিতেও যেতে পারবেন। কুয়েতে কিছুদিন আগে দেখলাম নার্স নিয়োগ হয়েছে, থাইল্যান্ডে যাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া যায়। এবং আপনার চাকরি পেতে গেলেও কিন্তু আপনাকে ইংলিশে ভালো করতে হবে। আপনি যে 3-4 বছর পড়ছেন, আপনার বইগুলাও কিন্তু ইংলিশে ছিল। আপনার যে লাইসেন্সিং, আপনার লাইসেন্সিং পরীক্ষা যাই বলেন না কেন, টোটালি আপনি যখন একটা ইনজেকশন রুগীর গায়ে পুশ করবেন, এটা পড়ে নিবেন যে ওইটাতে ইংলিশে লেখা, কি লেখা, ইনজেকশন ওষুধটা ঠিক আছে কিনা, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার। তো শুভকামনা রইলো, এবং এইগুলো একটু মুখস্থ করবেন। এইগুলো যত বেশি মুখস্থ করা হবে, তত বেশি কিন্তু আপনার ইংলিশটা তত সহজ হয়ে যাবে। এখানে অনেক অজানা শব্দ, অনেক শব্দ যেগুলো আমাদের প্রয়োজন হয় প্রতিনিয়ত, এইগুলো এখানে অ্যাড করেছি। ক্যান, আমরা সবাই একটা জানি, ক্যান, ক্যান, কুড, বা এর ভি3 আর হয় না, এই পর্যন্তই প্রয়োজন, কুড। ক্যাস্ট অর্থ নিক্ষেপ করা, ক্যাস্ট ক্যাস্ট, কিছু কিছু শব্দ কিন্তু একই থাকে, আবার কিছু কিছু পরিবর্তন হয়। যেমন বিইটি, বেট, বেট শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা। আবার একটা রয়েছে বিইটি, বেট অর্থ বাজি ধরেছিল বা বাজি ধরেছিলাম। আরেকটা রয়েছে বেট, বাজি ধরিয়ে আছে। এই ভি3 এর বাংলা অর্থটা কেমন হবে বলেন তো? করেছে, খেয়েছে, গিয়েছে, অর্থাৎ ডান, কৃত হয়েছে, যেটা যে কাজটা করা হয়েছে। এইগুলা কিন্তু এখানে সব ভি3 আসবে। যেমন আমি একটা শব্দ যদি বলি রিটার্ন, দেখেন RETURN, দেখতে পাচ্ছেন, রিটার্ন। এই রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফেরত দেওয়া বা ফেরত আসা। রিটার্নড এর বাংলাটা কি হবে, এর মিনিংটা হবে ফেরত এসেছিল, রিটার্নড। হ্যাঁ, আর এই রিটার্নড ভি3 পাস্ট পার্টিসিপল যেটা, এটা হচ্ছে ফেরত এসেছে। যেমন সে বাড়িতে ফেরত এসেছে, হি হ্যাজ রিটার্নড হোম, হি হ্যাজ রিটার্নড হোম ফ্রম আমেরিকা, সে আমেরিকা থেকে বাড়িতে ফেরত এসেছে। অর্থাৎ এই ভার ফর্ম গুলা দিয়ে আমাদের প্র্যাকটিক্যালি, দেখেন, পৃথিবীর যে কোনো জিনিস, আপনাকে আমি একটা রুল দেখাই দিব, ওই রুল থেকে আপনাকে আরো অনেক বাক্য তৈরি করতে হবে, কেমন? তাহলেই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো। তো অনেক ভালো পড়েছেন ঋতু দাস, আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। আপনি ল্যাঙ্গুয়েজটা চর্চা করবেন, অনেক ভালো কিছু হোক সেই কামনা রইল। তো আমরা পরবর্তীতে দেখবো। থ্যাংক ইউ। তো আমরা পরবর্তীতে আরো কিছু বিষয় দেখবো। আমি হঠাৎ করে এই শীটটা কেন সামনে নিয়ে আসলাম, এটা আপনারা মুখস্থ করবেন, এটা আপনাদের সামনে আমি দিয়ে দিব। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমরা যে রুলগুলো দেখছিলাম, সেই রুল থেকে এখন আমরা একটু চেষ্টা করি। যেমন এখানে রয়েছে হচ্ছে
আই অ্যাম ডাইং টু প্লাস ভার্ব, যেমন তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আই অ্যাম ডাইং টু হ্যাভ ইউর লাভ, আমি আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। আপনি একটা কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আপনি সেই কথাটা বলার জন্য মরিয়া হয়ে উঠেছেন, সেখানে আপনাকে এইটা ব্যবহার করতে হবে কি, আই অ্যাম, এটা শর্ট ফর্মে লেখা হয়েছে আম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস। দেখেন প্রত্যেকটা রুলে আই অ্যাম ডাইং টু এটা ব্যবহার করবেন প্লাস ভার্ব দিতে হবে। যেমন একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি, আপনি সদ্য লেখাপড়া শেষ করেছেন, এখন আপনাকে একটা চাকরি পেতেই হবে, আপনি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এটা কি বলা হচ্ছে, আই অ্যাম ডাইং টু এক্সপ্যান্ড মাই বিজনেস, আই অ্যাম ডাইং টু সার্চ ফর এ নিউ জব, আই এম ডাইং টু টেক আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাওয়ার জন্য আর সইতে পারছি না বা মরিয়া হয়ে উঠেছি। এমন অনেক কথা আমাদের বাংলায় মুখে আসে যে আমি তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি, আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। এই বাক্যগুলো আই এম ডাইং টু প্লাস ভার্ব ব্যবহার করে করব। যারা যারা আমার হোয়াটসঅ্যাপে বাড়ির কাজগুলো করে পাঠিয়েছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন রুল বা আমি যে কাজগুলো দিয়েছিলাম টেন্স রিলেটেড ট্রান্সলেশন অনেকেই আমার হোয়াটসঅ্যাপে ইদানিং পাঠাচ্ছে, আমি তাদেরকে দেখে আবার কারেকশনও করে দিচ্ছি। তো আপনারা এটা করবেন, এটা করলে কিন্তু আপনাদেরই কাজ হবে। আমি আপনাদের পথ দেখিয়ে দিচ্ছি, পথে কিন্তু হাঁটতে হবে আপনাদের, মনে রাখবেন। টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর, অর্থাৎ টিচার কিন্তু সহজ করে দেয়, টিচার কিন্তু পড়ে মুখস্থ করে দেয় না। দেখবেন বই দেয়, বই ক্লাসে বিভিন্ন টিচার, অঙ্কের টিচার এসে অঙ্ক করিয়ে দিয়ে যায়, ইংলিশের টিচার এসে ইংলিশ পড়িয়ে দিয়ে যায়, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হয় আপনাকে, তাই না? এখানে তারা কি করে, সহজ করে আপনাকে বুঝাই দেয়। তো এটা একটু মনে রাখবো আমরা, এই জায়গাগুলো এই রুলগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। নো সুনার হ্যাড, আমরা অনেকেই এই নিয়মটা জানি, খুব ভালো একটা নিয়ম। দেখেন এই রুলটা আমাদের খুব প্রয়োজন হয়। একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলে এমন জায়গায় আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি। একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা যখন ঘটে তখন নো সুনার হ্যাড ব্যবহার করা হয়। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, মনে রাখবেন নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 বসাতে হবে সর্বদা। তারপর দেন বসাতে হবে, এটা অনেকেই আমরা কিন্তু দেন বলি, নো, ইট ইজ দেন। কি বলা হয় বলেন তো, দেন মানে হচ্ছে চেয়ে, তারপর সাবজেক্ট বসে, তারপর ভার্বের ভি টু, তারপর এক্সটেনশন। আমরা একটু দেখি, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, দেখতে না দেখতে, কি বললাম, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, দেখতে না দেখতে, অর্থাৎ একটি কাজ ঘটতে না ঘটতে আরেকটা কাজ ঘটলো, এই নিয়ম ব্যবহার করতে হবে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড, আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল, আপনি সেই মাঠে, খেলার মাঠে পৌঁছিয়ে পারলেন না, তার আগে খেলাটি শুরু হয়ে গেল। কি বলছেন, আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। আমি বা ডাক্তার রোগীর বাড়িতে, বা ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল। এই ধরনের বাক্যগুলা নো সুনার হ্যাড ব্যবহার করে আমরা করব। কি ব্যবহার করতে হবে বলেন, নো সুনার হ্যাড, আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। দেখেন আমার রুল কি বলছে, প্রথমে নো সুনার বসাতে হবে, আমি বসালাম সেই নো সুনার হ্যাড। কি বসালাম বলেন তো, নো সুনার হ্যাড, এতটুকু প্রথমে নিবেন, মনে রাখবেন। এরপর একটা সাবজেক্ট বসাতে হবে, কি বসাতে হবে, সাবজেক্ট বা কর্তা। কি হবে তাহলে, এখানে একটা সাবজেক্ট বা কর্তা আমি বসিয়ে দিলাম। দেখেন নো সুনার হ্যাড, এরপরে আমি একটা কর্তা বসিয়ে দিয়েছি, কি দিলাম, নো সুনার হ্যাড এর পরে আই। এই নিয়মটা আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, সবাই একটু আমরা ভালোভাবে দেখবো কেমন। নো সুনার হ্যাড আই, তারপর কি বলছে, ভার্বের ভি3 বসাতে হবে। এই দেখেন আমি এই মাত্র আপনাদেরকে ভার্বের ভি3 পড়িয়ে আসলাম না, এই যে জায়গাটা, হেয়ার ইউ ক্যান সি, এই ভার্বের ভি3টা কিন্তু আপনাদেরকে জানতে হবে। রিস শব্দের এখানে রয়েছে, দেখবেন রিস, একটু খুঁজে দেখবো আমরা, অন্য শিটেও থাকতে পারে। রিস শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, রিস শব্দের অর্থ কি হবে, পৌঁছানো। এই যে জায়গাটা বললাম যে পৌঁছেছিল, এই যে বলছে যে আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট দিয়েছি আই, এরপর ভার্বের ভি3 দিয়েছি রিস্ট। কেন দিলাম রিস্ট, আমার রুল অনুসারে বলছে এখানে ভার্বের ভি3 দিতে হবে কোথায়, নো সুনার হ্যাড। আমি আরো একটা হেড ওয়ার্ড বলেছিলাম একটা ক্লাসে, আপনাদের অনেকেরই মনে থাকার কথা, এই হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপর কিন্তু ভার্বের ভি3 বসবে। কোনটা বসবে বলেন তো, ভার্বের ভি3 বসবে, মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর সব জায়গায় হ্যাজ, হ্যাভ, হ্যাড
কোনো বাক্যে যদি ব্যবহৃত হয় এরপরে যে ভার্বটা বসাতে হবে এটা ভি3 হবে। তো নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড, এইটুকের অর্থ হলো কি আমি মাঠে পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। এই যে পৌঁছাতে না পৌঁছাতে এর জন্য দেন দিতে হবে। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড, তারপর কি হবে দেন দ্য ম্যাচ স্টার্টেড। পরে যে ভার্বটা হবে এটা কিন্তু ভার্বের ভি3 হবে। কি হবে বলেন? আমি এতক্ষণ যে কথাগুলা বললাম সবাই কি বুঝতে পেরেছি আমরা? নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড, আমি মাঠে পৌঁছাতে না পৌঁছাতে, ফিল্ড দেন অর্থাৎ আমি মাঠে পৌঁছাতে না পৌঁছাতে দ্য ম্যাচ স্টার্টেড, খেলাটি শুরু হয়ে গেল। দেখেন নো সুনার হ্যাড স্ট্রাকচারটা কি বলছে, নো সুনার হ্যাড বসবে একসঙ্গে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট দিয়েছি আই, এরপর ভি3 দিয়েছি রিস্ট, তারপর এখানে কি দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে অবজেক্ট বা একটা এক্সটেনশন দা ফিল্ড। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড, তারপর হবে দেন, দেন অর্থ কি চেয়ে বা এখানে পৌঁছাতে না পৌঁছাতে, নো সুনার হ্যাড আই রিচড, নো সুনার হ্যাড, তারপর ডট 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 দেন, নিয়মটা হচ্ছে এমন থাকে। নো সুনার হ্যাড আই, দেখবেন বিভিন্ন জব প্রিপারেশনের পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে। যারা এই ক্লাসটা ভালো করে করবেন তাদের কিন্তু ওই জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। এরপর দেখেন সে হাতে নিতে না নিতেই, সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠলো। হ্যাঁ, নো সুনার হ্যাড হি হোল্ড দ্য ফোন দেন ইট র্যাং। এই দেখেন রিং শব্দের অর্থ হচ্ছে বাজা, রিং শব্দের অর্থ বেজে ওঠা, এখানে র্যাং কেন হলো? ওই যে বলছে দেন এর পরে আবার একটি সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট মানে কি ওই ফোন, সাবজেক্ট বসবে, এরপর ভার্বের ভি2 বসবে, আর যদি কোনো এক্সটেনশন থাকে তাহলে সেইটা বসে যাবে। ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাইড। এই নিয়মটা স্ট্রাকচার যদি সবাই কেউ একটু ভালোভাবে বুঝতে পারে আর এই কয়েকটা এক্সাম্পল মনে রাখতে পারে, নো সুনার হ্যাড দিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা যখন ঘটে তখন নো সুনার হ্যাড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? নো সুনার হ্যাড। আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য ম্যাচ স্টার্টেড। সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠলো। নো সুনার হ্যাড হি হোল্ড দ্য ফোন দেন ইট র্যাং। ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাইড। এরপর একটা রুল দেখবো, আই অ্যাম প্ল্যানিং টু, এর অর্থ কি? আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি। দেখেন আমরা এই ধরনের বাক্য প্রতি মুহূর্তে আমরা বলি। আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কেনার চিন্তা করছি। আমি এখন একটা ব্যবসা চালু করব বা ব্যবসা চালু করার পরিকল্পনা করছি। কিভাবে করবেন? আই অ্যাম প্ল্যানিং টু, আই অ্যাম প্ল্যানিং টু, তারপর আপনাকে কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, তারপর প্ল্যানিং টু। এখানে শুধু যে আই অ্যাম প্ল্যানিং টু হবে না, হি ইজ প্ল্যানিং টু হতে পারে, দে আর প্ল্যানিং টু হতে পারে, আই অ্যাম প্ল্যানিং টু হতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আই অ্যাম প্ল্যানিং টু, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, ভার্বের বেস ফর্ম বলবে আই অ্যাম প্ল্যানিং টু বাই এ কার, আই অ্যাম প্ল্যানিং টু ডু দা ওয়ার্ক, আই অ্যাম প্ল্যানিং টু স্টার্ট এ নিউ জব। এখানে আপনারা আরো একটা বিষয় একটু জেনে খুশি হবেন যে এই বাক্যটা দিয়ে আপনি অন্যভাবেও বাক্য তৈরি করতে পারবেন। অন্যভাবে কিভাবে? আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, এইটা না বলে আপনি যদি এইটাও বলেন আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছিলাম, আমি একটা বাড়ি কেনার পরিকল্পনা করছিলাম, আমি ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছিলাম, এটাও কিন্তু আপনারা এই নিয়ম ব্যবহার করে করতে পারবেন। কিন্তু শুধু এই যে এম ইজ আর, অর্থাৎ যে ভার্বগুলা রয়েছে অক্সিলারি ভার্ব, এইগুলা কিন্তু অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব দেখেন এই যে বাক্যটা আই অ্যাম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, তাই না? এখানে কিন্তু এই যে টু বাই বা বাই, এটা কিন্তু আমার মেইন ভার্ব। এটা কোন ভার্ব? মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। এই ভার্বের ব্যবহারটা আমাদের খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। ভার্বের ব্যবহার যে যত বেশি ভালো পারবে
তার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তার কাছে তত বেশি সহজ মনে হবে। আমি বলে থাকি প্রায় ক্লাসে দেখবেন সাবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয়, কিন্তু আপনি সাবজেক্ট ছাড়া এবং অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। তো এই অ্যাম একটি ভার্ব, বাই একটা ভার্ব। অ্যাম কে বলা হচ্ছে কি ভার্ব? অ্যাম কে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে বাই হচ্ছে মেইন ভার্ব। তো আই অ্যাম প্ল্যানিং টু বাই এ কার, আই ওয়াজ প্ল্যানিং টু বাই এ কার, আই ওয়াজ প্ল্যানিং টু মেক এ হাউস, he was planning to eat rice, he was planning to get married, he was planning to dig a pond। সে একটা পুকুর খনন করার পরিকল্পনা করছিল। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে বলেন তাহলে am is are planning to, আর যদি পাস্ট টেন্সে বলেন তাহলে was were planning to। মনে রাখবেন, দেখেন আমি একটা কথা বলি যে আপনাদেরকে বাক্য বৃদ্ধি করতে হবে। আমার গত ক্লাসগুলোতে যারা ছিলেন, আমি একটা সুন্দর ক্লাস নিয়েছিলাম যে একটা বাক্যকে কিভাবে আমরা 30টা বাক্যে রূপান্তর করতে পারি টেন্স, মডাল এবং ভয়েস চেঞ্জ ব্যবহার করে, তাই না? ওই ক্লাসটা আপনাদের নিশ্চয়ই আমি গো ভার্ব দিয়ে দেখিয়েছিলাম। যারা আমার ক্লাসটা নিয়মিত করে তারা কিন্তু ক্লাসটা পেয়েছে। আপনাদের অনেকের অনুরোধ রয়েছে, আমি এটা পরে আবার একদিন নিব। তো এখানে কি বলা হচ্ছে, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু বাই আ কার। আমি কাজটি করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ডু দা ওয়ার্ক। আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট এ নিউ বিজনেস। এখানে যদি এই প্ল্যানিং টু দিয়ে আমি নতুন কোনো বাক্য তৈরি করতে পারি, বলি, তাহলে কি আপনারা পারবেন? যেমন আমি ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছি। মৌসুমী দত্ত, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, বলেন। আপনি এখান থেকে নতুন কিছু বাক্য বলেন, এটা দেখে বলেন, সমস্যা নেই। আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, এটা বাদ দিয়ে আপনি বলেন আমি একটা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছি, কি হবে? থ্যাংক ইউ। আই এম প্ল্যানিং টু মেক আ হাউস। আমি একটা ড্রেস বা আমি একটা জামা তৈরি করার পরিকল্পনা করছি। প্ল্যানিং টু মেক আ ড্রেস। ড্রেস। আমি ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছি। গো টু ঢাকা, হ্যাঁ, প্রেপোজিশন টু দিতে হবে। আই এম প্ল্যানিং টু গো টু ঢাকা। দেখেন তাহলে এই যে একটা বাক্য, এখানে যদি বলেন তো আমি একটা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছিলাম, তখন কি হবে? আই ওয়াজ মেক আ হাউস। মেক আ হাউস। ধন্যবাদ। দেখেন এইভাবে যদি আপনি শেখেন, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, অনেকটা নিজের ডেভেলপমেন্ট নিজেই দেখতে পারবেন। অর্থাৎ একটা রুল শিখিয়ে দিলাম, ওই রুল থেকে আপনাকে আরো অনেক বাক্য করতে হবে, এটা খাতায় লিখবেন, প্র্যাকটিস করতে হবে, এখানে সময় দিতে হবে। আমরা যারা সময় দেই, শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলবো না, আপনি যে কোনো জায়গায় সময় দিবেন, সেখান থেকে ভালো একটা আউটপুট আপনি পাবেনই পাবেন। তো এইভাবে এই রুলগুলা কিন্তু বাড়াতে হবে। একটা রুল শিখালাম, ওইখান থেকে আরো অনেক বাক্য আপনি নিজে নিজে তৈরি করবেন, দেখবেন আপনি নিজের উন্নতিটা নিজেই বুঝতে পারছেন। পরে একটা রুল দেখতে পাচ্ছি, ইট ইজ আই, ইউ, হি, তারপর হু বসবে। ভালোভাবে লক্ষ্য করেন, ইট ইজ আই অথবা ইউ বা হি অথবা হু বসতে পারে। বাংলা বাক্যের শেষে রস্বইকার থাকবে, কি থাকবে বলেন? খুবই ভালো একটা নিয়ম, রস্বই সহযোগে বাক্য, যেমন আমি, তুমি, সেই। যেমন দেখেন, আমি তোমার প্রকৃত বন্ধু, আমি সে যাকে, তুমি সে যাকে আমি খুঁজছিলাম, আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন, এই মাঠেই আমি খেলতাম। আপনি অনেকদিন পর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনার এক ফ্রেন্ডকে নিয়ে আসছেন গ্রামের বাড়িতে, তাকে দেখিয়ে বলছেন যে বন্ধু দেখো, এই মাঠেই আমি খেলতাম, এই মাঠেই খেলাধুলা করে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম, রিফাত ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, রিফাতই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, তুমি তুমি আমার মন ভেঙে দিয়েছো। এই যে কথাগুলো দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমাদের বলা লাগে প্রতিনিয়ত, আমরা এই কথাগুলো বলি। তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো? আমরা ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, এরপর হু ব্যবহার করব। যেমন দেখি, আমি তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু অ্যাম। দেখেন এই যে আই এর পরে অনেকে বলে স্যার ইট ইজ আই হু ইজ হবে। নো, এখানে অ্যাম কেন হচ্ছে? সাবজেক্ট অনুসারে এখানে অ্যাম বসেছে, সাবজেক্ট এর পাশে, অ্যাম এর পূর্ব পাশে, এর বাম পাশে কি রয়েছে? আই। তো আমরা জানি আই এর পরে প্রেজেন্ট টেন্সে অ্যাম বসে। ইট ইজ আই, আমি, বা এই হয় আমি, হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। ইট ইজ আই
হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। এই হয় সেই ব্যক্তি, বা একজনকে দেখে বলছেন যে তুমি আমার কলমটি গতকাল চুরি করেছিলে, তুমি গতকাল রাতে আমাদের বাড়ি থেকে আম চুরি করে নিয়ে গিয়েছিলে। তাহলে এই ধরনের বাক্য কিভাবে আমরা গঠন করব? ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড। ইট ইজ ইউ, তুমি, হু বা হুম আই ওয়াজ লুকিং ফর, তুমি সে বা তুমি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। এই দেখেন, আই ওয়াজ লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে কাউকে খোঁজ করা, লুক ফর মানে কি হবে? কাউকে খোঁজ করা। ইট ইজ ইউ হুম আই ওয়াজ লুকিং ফর। ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। ইট ইজ বা দিস ইজ দ্য ফিল্ড অর প্লেগ্রাউন্ড হোয়ার আই ইউজড টু প্লে, বা ইট ইজ দিস প্লেগ্রাউন্ড, এই হয় সেই খেলার মাঠ, হয় আর যেখানে আই ইউজ টু প্লে, আমি খেলতাম। অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে, আমরা সবাই এটা জানি। এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। ইট ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার উই কেম ফর ডিনার। রিফাত ক্লাসে সবচেয়ে মেধাবী ছাত্র। ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, হু, এটা ব্যবহার করে আপনারা আরো অনেক বাক্য তৈরি করবেন। এই মুহূর্তে ক্লাস চলাকালীন দেখলাম এখানে কে জানি বেলাল আহমেদ না কি জানি কে কেবল আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছে। আসলে অনেক ভালো, নিজে করবেন, নিজে এটার পিছনে সময় দিবেন, অবশ্যই আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। পৃথিবীতে এই ভাষা শেখার চেয়েও অনেক কাজ রয়েছে, অনেক কঠিন। মানুষ সেই কঠিন কাজকেও, একটা খনির ভিতরে থেকে যখন হীরা, সোনা, রূপা উত্তোলন করা হয়, একজন খনির যে শ্রমিক, মাইন লেবার বলা হয়, সেই মাইন লেবার জানে যে কতটা কঠিন। মাটি থেকে 3-4 কিলোমিটার গভীরে চলে যেতে হয় মাটির তলে, ভেবে দেখেছেন কখনো? তো ওই কাজটিও কিন্তু এর থেকেও, মানে ওইটার থেকে এটা সহজ ল্যাঙ্গুয়েজ শেখা। কেন পারবেন না? একজন মেন্টর আপনার পাশে রয়েছে, টিচার পাশে রয়েছে, আপনাকে সহজ পথ দেখিয়ে দিচ্ছে। এই যে রুল, আপনি 200 রুল মুখস্থ করেন, সারাদিন এটা চর্চা করেন, আপনার যত রকমের কথা আছে, আপনি টেন্স একটু যদি জ্ঞান থাকে, মডাল সেমি মডাল ভয়েস চেঞ্জ একটু জ্ঞান থাকে, কথা বলতে পারবেন, খুব সহজে কথা বলতে পারবেন। এই রুলগুলো একটু চর্চা করব আমরা। তুমিই আমার মন ভেঙে দিয়েছো, ইট ইজ ইউ, বা এই হয় তুমি বা তুমি সেই ব্যক্তি, হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট। হু হ্যাভ, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। হু হ্যাভ, ওই যে বলেছি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এটা দিলে ভার্বের ভি3 বসে। হু হ্যাভ ব্রোকেন, ব্রেক থেকে এসেছে ব্রোকেন, হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট, তুমি আমার মন ভেঙে দিয়েছো। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা এইভাবে তৈরি করব। স্পোকেন রুল দেখেন আরো একটা রয়েছে এখানে, স্টিল, তুমি কি এখনো লালবাগে থাকো? আমার বাবা এখনো বেঁচে আছে, তুমি কি এখনো তার প্রতি আগ্রহী? তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? এই কথাগুলো কি বলা লাগে না? অবশ্যই লাগে। এটা কি হবে? ইউজ অফ স্টিল, ইয়েট অ্যান্ড অলরেডি। আমরা দেখব স্টিল, ইয়েট অ্যান্ড অলরেডি। দেখেন, তুমি কি এখনো লালবাগে থাকো? ডু ইউ স্টিল লিভ এট লালবাগ? আমার বাবা এখনো বেঁচে আছেন। মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ। অ্যালাইভ শব্দের অর্থ হচ্ছে বেঁচে আছে বা বেঁচে থাকা, আমরা একটু স্মরণে রাখবো এটা, অ্যালাইভ। লিভ, LIVE, এই লিভের আগে শুধু একটা মাত্র বর্ণ যোগ করা হয়েছে এ, লিভ, ওর আগে অ্যালাইভ বা এ লিভ। লিভের আগে কি হবে বলেন? এ লিভ। তুমি কি এখনো তার প্রতি আগ্রহী? ডু ইউ স্টিল, সরি, আর ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম? ডু ইউ স্টিল হেট মি? তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? ডু ইউ স্টিল হেট মি? দেখেন, এই কথাগুলো না কিন্তু আমাদের প্রতিদিন আমরা বলি, হয়তো আমরা জেনে বলি, আমরা না জেনে বলি। তো এতদিন আমরা বাংলা জেনেছি, এখন আমরা বাংলার সঙ্গে ইংলিশটাও জানবো। আর ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম? ডু ইউ স্টিল হেট মি? ডু ইউ স্টিল লিভ এট লালবাগ? তুমি কি এখনো লালবাগে থাকো? তুমি কি এখনো খুলনায় থাকো? ডু ইউ স্টিল লিভ ইন খুলনা? বড় জায়গা হলে এখানে, তুমি কি এখনো আমেরিকায় থাকো? ডু ইউ স্টিল লিভ ইন আমেরিকা? তাহলে এটা আমরা কি ব্যবহার করব? স্টিল, ইয়েট অথবা অলরেডি ব্যবহার করতে পারি। এখন আমরা স্টিল দেখার পরে ইয়েট একটু দেখব। ইয়েট,
তুমি এখনো যাওনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ গো ইয়েট? দেখেন, এই ইয়েট শব্দের অর্থ হচ্ছে এখনই, এখনো, তখনো। হোয়াই ডিডেন্ট ইউ গো? তুমি যাওনি, কেন তুমি যাওনি? আর এখনো ইয়েট, এখনো তুমি কেন যাওনি? হোয়াই ডিডেন্ট ইউ গো ইয়েট? আমি এখনো এটা সম্পন্ন করিনি। আই হ্যাভেন্ট, হ্যাভ নট কে বলেছে হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট। মনে রাখবেন এই ইয়েটটা আমি এখনো করিনি, এখনো খাইনি, এখনো যাইনি, এমন বোঝালে ইয়েটটা কিন্তু শেষে বসবে। কোথায় বসবে? শেষে বসবে। আমি এখনো এটা সম্পন্ন করিনি, সম্পন্ন করিনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ করতে হবে। আই হ্যাভেন্ট ফিনিশড ইট, আই হ্যাভেন্ট ফিনিশড ইট। আমি এখনো এটা সম্পন্ন করিনি। সে এখনো একটা ফোন কেনে নাই। হি ডিডেন্ট বাই আ ফোন ইয়েট, হি ডিডেন্ট বাই আ ফোন ইয়েট। সে এখনো একটা ফোন কেনেনি। দেখেন কত সুন্দর নিয়ম। অলরেডি দিয়ে যদি করি কেমন হয়? অলরেডি, আমি ইতোমধ্যে বইটি পড়েছি। আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক, আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক। এখানে হ্যাভ এর পরে আমরা রিড উচ্চারণ করব না, আমরা এটা বলবো রেড। রিড, রেড, রেড। আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক, আমি ইতোমধ্যে বইটা পড়েছি। দেখছেন অলরেডি এর ব্যবহার। হোয়াই ডিডেন্ট ইউ গো ইয়েট? এইখানে কিন্তু আমরা অনেকে ওয়েন্ট ব্যবহার করি। নো, মনে রাখতে হবে যেহেতু আমি বাক্যে ডিড ব্যবহার করেছি, ডিড বা ডিডেন্ট এইটা যদি আমরা ব্যবহার করি, ডিড বা ডিডেন্ট যদি ব্যবহার করি, তাহলে এই জায়গাটা মনে রাখবেন, ভার্বের যে ফরমেশনটা হবে সর্বদা বেস ফর্মে হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করি তাহলে পরের ভার্বটা ভি ওয়ান ফর্মে ফিরে আসবে। মনে রাখবেন এটা। তো এখন আমি আপনাদের সামনে একটু কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আমি গত ক্লাসে কয়েকটা রুল করিয়েছিলাম। কয়েকটা রুলের ভিতরে যে কোনো একটি বা দুইটি রুল থেকে কয়েকটা বাক্য একটু বলতে হবে। কার কার মনে আছে বা খাতায় কে কে লিখে রেখেছেন? হু ক্যান সে ইট? জয়নাব, পারবেন? পারবেন, হ্যাঁ আমার বিশ্বাস আপনারা এখানে কয়েকজন রয়েছেন। গত ক্লাসের কয়েকটা রুল ব্যবহার করে একটু বলতে হবে। ফাহমিদা জেরিন। অ্যারাইভের মধ্যে পার্থক্য স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার ওই যে রিচ পৌঁছানো আর অ্যারাইভও পৌঁছানো, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোনো কিছু থ্যাংক আছে ইউ। কি? রিচ অ্যান্ড অ্যারাইভ, হ্যাঁ এখানে বেশি পার্থক্য দেখা যায় না ইংলিশ গ্রামারে। তবে একটা বুঝাচ্ছে, যেমন হি হ্যাজ অ্যারাইভড হোম অলরেডি, সে ইতোমধ্যে বাড়িতে পৌঁছিয়েছে। এখানে যদি আপনি রিচড ব্যবহার করেন, অর্থাৎ অ্যারাইভ শব্দের অর্থ পৌঁছানো বলতে এখানে সে কোনো জায়গা থেকে রওনা দিয়ে এইমাত্র বাড়িতে এসে পৌঁছিয়েছে, সময়টা যখন অল্প লাগে তখন অ্যারাইভ বোঝানো হয়। আর রিচড কখন হয়? আপনি বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন, আপনি আমেরিকায় পৌঁছিয়েছেন, তখন আপনি বাড়িতে বলছেন যে আই হ্যাভ রিচড আমেরিকা রিসেন্টলি বা অলরেডি, আমি আমেরিকায় পৌঁছিয়েছি। অর্থাৎ আপনার জার্নিটা যদি লম্বা হয় তাহলে আপনি রিচ বলবেন, আর জার্নিটা যদি ছোট হয় তাহলে সেখানে অ্যারাইভ দিলে বেশি ভালো হয়। আর ইউ ওকে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো দেখেন এই জায়গাগুলো আমরা সবাই জানবো, আমরা দেখবো, আমরা পড়বো। তো এখন আমি আপনাদের কাছে চাচ্ছিলাম যে গত ক্লাসে যে রুলগুলো আমি দিয়েছিলাম, এই রুলের ভিতরে থেকে কার কি মনে আছে, একটু কয়েকটা রুল নিয়ে একটু কথা বলতে হবে। কয়েকটা রুল থেকে আপনারা একটু বলবেন, কারো কি মনে আছে কি কি শিখিয়েছিলাম? কেউ কি লিখেছেন? খাতা কারো সঙ্গে আছে? এমডি মামুন, স্যার, স্যার it is high time. স্যার আছে স্যার। থ্যাংক ইউ। স্যার It is high time to prepare. শুড হ্যাভ, স্যার আমার আছে। হ্যাঁ, তো আমি আমি প্রত্যেকের কাছে আসবো প্লিজ। তো আমি একটু ধারাবাহিক ভাবে আসি, যেহেতু ক্লাসটা এখানে আমি যদি আনমিউট করেছি সবাই কথা বললে একটু এলোমেলো হয়ে যাবে। কে বলতে চান একটু সংকেত দিবেন। প্রথমে কে বলবেন? হাই টাইম কে বলেছেন? হাই টাইমই আমি করিয়েছিলাম গত ক্লাসে, আমারও মনে আছে। হ্যাঁ, শারমিন আক্তার, প্রথমে শারমিন আক্তার বলবেন, তারপর রাজু আহমেদ বলবেন, এর ভিতরে আর কেউ কথা বলবেন না প্লিজ। হ্যাঁ শারমিন আক্তার বলেন। শারমিন আক্তার পড়েন। It is high time to get job. It is high time to get achieve success. It is high time to learn English. It is high time to purchase a dress. আমি এখানে আপনাকে যদি একটু বলি যে আপনি কাইন্ডলি বাংলাটা বলবেন, অর্থাৎ আপনি যদি ইংলিশটা বলতে পারেন বাংলাটাও আপনাকে বলতে হবে। ইট ইজ হাই টাইম টু গেট দ্য জব, ইট ইজ হাই টাইম টু গো দেয়ার। সময়ে চাকরি নেয়ার।
চাকরি পাওয়ার। তারপর ইট ইজ হাই টাইম টু অ্যাচিভ সাকসেস, এখন উপযুক্ত সময় সফলতা অর্জন করার। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, এখনই উপযুক্ত সময় ইংরেজি শেখার। ইট ইজ হাই টাইম টু পারচেজ ড্রেস, এখনই উপযুক্ত সময় পোশাক কেনার। থ্যাংক ইউ, অনেক ভালো, খুব ভালো বলেছেন শারমিন আক্তার, থ্যাঙ্কস এ লট, এইভাবে চেষ্টা করতে থাকেন। এরপর যেন কাকে বলার জন্য অনুরোধ করেছিলাম, শুরু করেন। হ্যাঁ, রাজু আহমেদ, ইয়েস বলেন। হাই টাইম দিয়ে করেন। সময়, হুম, ইট ইজ হাই টাইম টু ড্রাইভ এ কার। হুম, ইংলিশ শেখার এখন উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। হুম। ছবি আঁকার এখন উপযুক্ত সময়, হাই টাইম দিয়ে কেবল একজন বলেছেন, শারমিন। আপনি অন্য কোনো রুল কি মনে আছে? আমি অনেকগুলো রুল করিয়েছিলাম, তার দুইটা একটা রুল যদি একটু বলতেন তাহলে ভালো হতো। বলবো। হ্যাঁ, না, এই যে রাজু আহমেদ ভাই একটু বলুক, তারপরে উনি না পারলে হ্যাঁ বলেন, আপনি বলেন। হুম, স্যার শুড হ্যাভটা মনে আছে স্যার। অবশ্যই বলেন, শুড হ্যাভ দিয়ে বলেন। লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। আই আই শুড হ্যাভ ড্র হুম, পিকচার, হুম, আমার ছবি আঁকা শেখা উচিত, ছবি আঁকা শেখা উচিত। হুম। আই শুড হ্যাভ ড্রাইভিং এ কার, থ্যাংক ইউ, আমার অনেক ভালো। এই যে ড্রাইভিং রুল শেখা একটি উচিত। হলেও আপনার মনে আছে, এটাই যথেষ্ট। অনেকে কিন্তু ভাবে কি, চিন্তা করে যে স্যার তো ব্যাকের থেকে পড়া নিচ্ছেন, আমি এখন থেকে ব্যাকের থেকে পড়া নিব। অর্থাৎ প্রত্যেক দিন আমার টাইমটা ভাগ থাকবে। আমি 30 মিনিট আপনাদের রুল শিখাবো, গ্রামার শিখাবো, 20 থেকে 25 মিনিট স্পোকেন করব। আর কিছু সময় যেটা বাকি থাকবে, এইটা আমি পিছনে কি পড়ালাম এইখান থেকে আমি রিভিশন করাবো, রিভাইজ করাবো। ঠিক আছে? সবাই এভাবে একটু প্রস্তুত থাকবেন প্লিজ। তো পরে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাজু আহমেদ, আপনি বেশ কয়েকটা কথা রুল এখানে বলেছেন। এরপর ঋতু দাস, আপনি তো বলেছেন। ইশরাত নওরিন বলতে পারবেন? ইশরাত নওরিন, নতুনরা একটু সামনে আসবেন, রেইজ হ্যান্ড প্রেস করবেন, কথা বলতে হবে। দেখেন, এখন থেকে আমি বেশি বেশি আপনাদেরকে দিয়ে কাজ করাবো। আমি শুধু ক্লাসটা নিয়ে চলে যাই, আপনাদের ফিডব্যাক নেই না, বুঝতে পারি না কে কোথায় আছেন, কোন লেভেলে পড়ে আছেন। অনেকে টেন্সই এখনো ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি, অ্যাডভান্স ক্লাসগুলো কিভাবে বুঝবো বলেন? হ্যাঁ, ইশরাত নাওরিন, আমি গত ক্লাসে কি কি রুল করিয়েছিলাম, একটা দুইটা রুল দিয়ে কয়েকটা বাক্য একটু বলতে হবে প্লিজ। অবশ্যই এই রুল যদি আমি গত ক্লাসে করিয়ে থাকি এখান থেকে বলেন। হ্যাঁ, গত ক্লাসের আগের ক্লাসের থেকেও বললে হবে। অর্থাৎ এইটা আমি কেন বলতে চাচ্ছি জানেন, আপনারা কতটা পড়ালেখা করেন, বাসায় কতটা সময় দিচ্ছেন, এবং আমার পড়ানোর সময় খাতা কলম নিয়ে বসেন কিনা, বা আপনারা খাতা কলমে এটা লেখেন কিনা, নোটবুক করেন কিনা, এর জন্য কিন্তু আমি এটা দিতে চাচ্ছি। অনেকেই দেখছি, এই যে দেখেন আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট রয়েছে জয়নাব আক্তার, সম্ভবত কক্সবাজার থেকে। উনি রেগুলার কিন্তু আমাকে বিভিন্ন কাজ করে করে পাঠায়, এবং নির্ভুল ভাবে করতে করতে, চর্চা করতে করতে ওনার কিন্তু এখন ফ্লুয়েন্সি চলে আসছে, স্পিকিংটাও খুব ভালোভাবে করতে পারে। তো যাই হোক, আপনি বলেন এখান থেকে কয়েকটা বাক্য বলেন ইউজ টু দিয়ে। ইশরাত নাওরিন প্লিজ। Yes, sir. I am used to teaching on. I am used to learning online. বাংলাটা বলেন, বাংলা বলতে হবে, আই এম ইউজ টু হবে, বা কোনটা এখানে ভুল আছে কিনা? আচ্ছা, ভুল আছে। ভুল কোথায় বলেন? আপনিই তো বলছেন, মানে এখানে আপনি তো কনফিউজড। আমি বললাম ভুল আছে, আপনি বলছেন স্যার ভুল আছে। এখন আপনি বলেন ভুল আছে কিনা। হুম, এই জন্য একটু না পড়াশোনা করতে হবে, স্যার। বুঝছেন, একটু সময় দিতে হবে। আমি সবাইকে বারবার একটা কথা বলি, একটু সময় দেন। 1440 মিনিট একদিন হয়, তাই না? 24 ঘন্টা, তো এর থেকে মাত্র 40 মিনিট আপনি দিবেন। আপনি 40 মিনিট ইংলিশের জন্য দিবেন, অনলি 40 মিনিটস। দেখবেন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছেন। তো এখানে ইউজ টু দিয়ে রুল করিয়েছিলাম, ইউজ টু দিয়ে কেউ বাক্য বলতে পারবেন? দীপঙ্কর সাহা, হাবিবা। দিয়ে বলবো আমি একটা। হ্যাঁ, না, ইউজ টু দিয়ে বলেন, উনি ইউজ টু দিয়ে বলছে। এখন এটা কি সঠিক হয়েছে? আই এম ইউজ টু কি যেন একটা বলেছে। ফুটবল I used to go থ্যাংক in ইউ, the থ্যাংক ইউ, market. আমি এইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি না বলে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, ধন্যবাদ। এখানে এমটা বাদ যাবে। তারপর আপনি বলেন নতুন কোন নিয়ম যদি বলতে চান। হ্যাঁ, I থিঙ্ক অফ think দিয়ে of বলেন। হ্যাঁ, হ্যাঁ, on the phone, I think of having a cup of tea. I think of going to Dhaka or Calcutta. থ্যাংক ইউ। দেখছেন, একদমই অনেকগুলো বলে গিয়েছে। ফয়সাল আহমেদ, নতুন কয়েকটা রুল থেকে বলেন, ইউজ টু, থিঙ্ক অফ, আরো যেগুলা বলেছে এগুলো বাদে। ফয়সাল আহমেদ, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, বলেন, কয়েকটা রুল বলবেন, কোনো রুল কি মনে আছে? অ্যাবাউট টু দিয়ে বলি। অবশ্যই, নতুন একটা রুল অ্যাবাউট টু বলেন। হ্যাঁ, I was about to catch the man. থ্যাংক ইউ। We were about to catch the thief.
Police is about to catch the thief. হুম They are about to catch us. এটার বাংলা কি? They এই are অ্যাবাউট টু about দিয়ে করছেন, এটার বাংলাগুলো একটু বলবেন, বাংলা মিনিংটা কি হবে সেন্টেন্স গুলার? they are about to catch us. তারা ভাই আমাকে দেখে ফেলেছিল। হ্যাঁ, তারপর They are about to see me. তারা ভাই আমাকে দেখে ফেলেছে। হুম, I was about to go in front of you, but you didn't notice me. হুম, আমি ভাই তোমার সামনে গিয়েছিলাম, তুমি আমাকে খেয়াল করোনি। হুম। I am about to reach the station. আমি ভাই স্টেশনে পৌঁছে গেছি। আমি প্রায় স্টেশনে পৌঁছে গেছি। অ্যাবাউট টু মানে প্রায়। অনেক ধন্যবাদ। দেখেন যারা করছেন আসলে আমি খুবই অভিভূত, খুবই আনন্দিত আপনারা যে পিছনের পড়াগুলো মনে রাখছেন। তো এখন আমি এই যে ট্রান্সলেশন ছিল এইগুলাতে স্যার একটু আমি চলে একটা যাই। হাউ হ্যাঁ অ্যাবাউট হ্যাঁ, বলেন বলেন, আপনার নামটা বলে বলেন। এমডি মামুন, বলেন। আমি মামুন, এমডি মামুন। বলেন বলেন, কয়েকটা রুল মানে কয়েকটা বাক্য আচ্ছা, বলেন। হাউ অ্যাবাউট বলতেছি। হুম এখন কম্পিউটার শেখা উচিত, হাউ অ্যাবাউট লার্নিং। এখন ঘুমানো উচিত, হাউ অ্যাবাউট স্লিপিং এট নাও। এখন বাড়িতে যাওয়া উচিত, হাউ অ্যাবাউট গোয়িং টু হোম। এখন খাওয়া উচিত, হাউ অ্যাবাউট ইটিং নাও। এখন একটা চিঠি লেখা উচিত, হাউ অ্যাবাউট রাইটিং আ লেটার। এখন 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 এখানে থাকা উচিত, হাউ অ্যাবাউট স্টেইং হিয়ার। থ্যাঙ্কস, এখন কিন্তু একটু একটু প্লিজ ওয়েট ওয়েট। আপনি কি এখানে বলছেন যে এখন কি যেন বলছেন, ঘুমানো উচিত, এইটা না বলে কি এইটা হবে না যে এখন চা খাওয়ার সময়, এখন কফি মানে এখন কফি খেলে কেমন হয়, এখন চা খেলে কেমন হয়, এখন কম্পিউটারে গেম খেললে কেমন হয়? বাংলাটা কিন্তু এমন হবে আমার মনে হয়, আমি রুলটা এইভাবে দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন আপনি ইংলিশ সেন্টেন্স ঠিক বলেছেন, বাট বাংলাটা একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে বলবেন যে হাউ অ্যাবাউট টেকিং কফি, হাউ অ্যাবাউট টেকিং টি। অর্থাৎ এখানে বাংলাটা হবে এমন যে চা খেলে এখন কেমন হয়, কফি খেলে এখন কেমন হয়, এটা হচ্ছে হাউ অ্যাবাউট এর একটা রুল। তো দেখবেন এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বাংলাতে বলি। আমরা বাংলায় এই শব্দগুলো প্রায় এই বাক্যগুলো বলি যে আমাদের কাজ করতে করতে ক্লান্ত লাগছে, তাহলে এখন এক কাপ কফি খেলে কেমন হয়, বা এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, এই শীতে কক্সবাজার ভ্রমণে গেলে কেমন হয়, এটা হাউ অ্যাবাউট দিয়ে করতে হবে। হাউ অ্যাবাউট দিয়ে আমরা এই রুলগুলা করতে পারবো। ধন্যবাদ। তো দেখেন এরপর আমরা এখান থেকে আর নিব না, এখন আমাদের হ্যাঁ না, এখন আপনি এটা বলবেন না প্লিজ, আমি তাহলে সময় পাবো না। এখন এইখান থেকে বলেন যে যে বলতে চাচ্ছেন। এখানে ডে 8 ছিল না 9 ছিল? প্লিজ হেল্প মি। ডে 10। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিন্তু এটা অনেক দূরে চলে আসছি, প্রায় অর্ধেক পথটা চলে আসছে, আর বেশি সামনে নাই। ডে 10 আমি কাজটি করছিলাম না। দেখেন আমি একটু ডেকে নিব, সেই বলবেন, অন্যরা কথা বলবেন না প্লিজ। সাকিবুল ইসলাম সজীব, আর আমি কথা বলার সঙ্গে সঙ্গে আনমিউট করবেন যার নামটা ধরে ডাকবো। সাকিবুল ইসলাম সজীব, হ্যাঁ আছেন, থ্যাংক ইউ। এই বাক্য থেকে এখান থেকে আপনি বলেন 1 নাম্বার থেকে, আমি কাজটি করছিলাম না, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট না, আমি কাজটি করছিলাম না। পাস্ট, থ্যাংক ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি আপনি ভুল বলেছেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ বাক্য। আমি কাজটি, হ্যাঁ আপনি ভার্বটি কিন্তু ভালোভাবে বুঝতে পারেননি, ভার্বটি এখনো ধরা শিখতে পারেননি। আমি কাজটি করছিলাম এমন যদি থাকতো, আমি নেগেটিভ বাদ দিলাম নাটা, তাই না? কাজটি করছিলাম অর্থাৎ অতীতকালের একটা চলমান ভাব বুঝাচ্ছে। আমি গতকাল কাজটি করিতেছিলাম, তারা বাড়িতে আসার আগে আমি কাজটি করিতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আমি কাজটি করছিলাম না। তো কে বলতে পারবেন সঠিক উত্তরটা? এনিওয়ান? থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ হবে আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক। তোমরা অঙ্কটি করছিলে না, তোমরা অঙ্কটি করছিলে না। You are not doing the You aren't doing the you are you are not weren't doing the math. you point to the box. Boy are not doing the sum. আব্দুল গনি, আপনি একটু বলবেন এখান থেকে, সে চা পান করছিল না। এমডি আব্দুল গনি, শুনতে পাচ্ছেন? সবাই কথা বললে ক্লাসটা খুব নয়েজি হয়ে যাবে। এক একজন করে বলে। আব্দুল গনি আছেন? হ্যাঁ আপনি আনমিউট করেছেন, থ্যাংক ইউ। এটা বলেন, সে চা পান করছিল না, কি হবে? রাইট অ্যান্সারটা বলেন।
He wasn't drinking a tea. হি ওয়াজন্ট ড্রিঙ্কিং এ টি হয় না, হ্যাঁ, এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ওইভাবে বসানো যাবে না। হি ওয়াজন্ট, আমি যদি বলি সে চা পান করছিল, হি ওয়াজ ড্রিঙ্কিং টি, আর সে চা পান করছিল না, হি ওয়াজন্ট ড্রিঙ্কিং টি। তারপরেরটাও বলেন আপনি, তাহারা মাঠে খেলছিল না। হ্যাঁ হ্যাঁ বলেন কি হবে, ডেটিং কি? হ্যাঁ অবশ্যই টেকিং দিলেও হবে, কোনো সমস্যা নেই। ড্রিঙ্ক বা টেক এটা পান করার ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাহারা মাঠে খেলছিল না, দে ওয়ার নট প্লেইং ইন দ্য ফিল্ড। আমি রোদে দৌড়াচ্ছিলাম না, আমি রোদে দৌড়াচ্ছিলাম না, কি হবে? অবশ্যই টেকটা বসানো স্বাভাবিক ক্ষেত্রে দেখেন, আমরা জানি হচ্ছে টেক মানে লওয়া, তাই না? সবাই প্লিজ আনমিউট। সবাই হচ্ছে আমরা জানি টেক মানে লওয়া, কোনো কিছু নেওয়া। কিন্তু আমরা যখন তরল জাতীয়, ভালোভাবে শুনে রাখেন, তরল জাতীয় কোনো কিছু পান করি, এই ক্ষেত্রে আমরা ইট না দিয়ে যেমন ড্রিঙ্ক ব্যবহার করি, আর এই ড্রিঙ্ক ওয়ার্ডের পরিবর্তে, ড্রিঙ্কের পরিবর্তে অর্থাৎ তরল জাতীয় পদার্থ যেটা আমরা পান করি, এখানে আপনি টেক ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এখানে যেমন আই ড্রিঙ্ক টি, এইটা না দিয়ে আই টেক টি এইটা দিলেও হবে, এটা কোনো ভুল হবে না। তো আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না, কি হবে? I wasn't running in the sun. I wasn't running in the sun. হ্যাঁ, আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? দেখেন এই বাক্যটা প্লিজ, এই বাক্য এই বাক্যটা আপনাদের জন্য, অনেকের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে, যে এত বড় একটা বাক্য এবং সেই সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে। তো এইটাকে আমরা সহজ করার জন্য আমি আপনাদের একটা পদ দেখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না, এইটাকে আগে অ্যাফার্মেটিভ করে নিতে হবে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, এটা কিন্তু আমরা অনেকেই পারবো। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, উই ওয়ার ওয়েটিং ফর ইউ, উই ওয়ার ওয়েটিং ফর ইউ। আর এইটাকে যখন নেগেটিভ করবেন, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম না, উই ওয়ার নট বা উই ওয়ারেন্ট ওয়েটিং ফর ইউ। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ দেখেন, আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না, তো ওই ওয়ার নটটাকে একসঙ্গে সামনে নিয়ে আসতে হবে, ওয়ারেন্ট উই ওয়েটিং ফর ইউ, ওয়ারেন্ট উই ওয়েটিং ফর ইউ। আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না। অর্থাৎ সবাই আবার মন দিয়ে শুনে রাখবো, আমরা এইখানে এই ধরনের বাক্যগুলা, এই নেগেটিভ ইন্টারোগেটিভ একবারে করতে যদি সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব পরিমাণে একটা সহজ নিয়ম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে আগে বাক্যটাকে করে নিতে হবে। অ্যাফার্মেটিভে যে করতে পারবেন সে কিন্তু নেগেটিভও পারবে, নেগেটিভ ইন্টারোগেটিভ পারবে, ইন্টারোগেটিভও পারবে। শামীম কি ফুটবল খেলছিল না? নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট, এটা একটা ক্লাসে বলেছিলাম, খুব ভালোভাবে দেখিয়েছিলাম। নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট, এটা দেখাবো, লিখে দেখাবো ক্লাসের শেষের দিকে সময় থাকলে। শামীম কি ফুটবল খেলছিল না? না, এখানে ডিডেন্ট আসবে কেন? এখানে কে যেন ডিডেন্ট বলছেন, ডিডেন্ট আসবে না, এখানে তো একটা অক্সিলারি ভার্ব রয়েছে, একটা অক্সিলারি ভার্ব অলরেডি রয়েছে ভার্ব, এখানে ডিডেন্ট আনার কোনো দরকার হয় না। শামীম ফুটবল খেলছিল, শামীম ওয়াজ প্লেইং ফুটবল। আর শামীম ফুটবল খেলছিল না, শামীম ওয়াজ এরপরে নট দিতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব বলা যায় না, এটাকে বি ভার্ব বলতে হয়। কোনো কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, ওই বাক্যটাকে নট করতে গেলে, বি ভার্বের পরে নেগেটিভ করতে গেলে, ওই বাক্যটাকে বি ভার্বের পরে শুধু নট যোগ করতে হবে। শামীম কি ফুটবল খেলছিল না, তাহলে শামীম ওয়াজ প্লেইং ফুটবল, আর শামীম ওয়াজ নট প্লেইং ফুটবল। ওয়াজেন্ট শামীম প্লেইং ফুটবল, ওয়াজ শামীম প্লেইং ফুটবল। দেখছেন? তাহলে এখানে বাক্যটাকে আমি যখন ইন্টারোগেটিভ করব, তখন ওই যে বি ভার্ব এটা প্রথমে আনবো, নেগেটিভ ইন্টারোগেটিভ করলেও তাই হবে, নট যুক্ত হবে। আর যখন আমি নেগেটিভ করব, তখন ওই যে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার বা এম ইজ আর এরপরে নট দিতে হবে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, কি হবে বলেন? তখন হবে আই, কি হবে? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন, আই অ্যাম, ই এ টি আই এন জি, আই অ্যাম ইটিং রাইস, আর আই সি ই। আমরা একটু ভালো করে লক্ষ্য করব, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তাই না? খুব সিম্পল একটা বিষয় দেখেন। তাহলে এখানে নট করতে গেলে, আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাচ্ছি না, তখন আই অ্যাম এন ও টি। দেখছেন? তাহলে এখানে কি করলাম, আই অ্যাম নট ইটিং রাইস। দেখছেন?
তাহলে এইভাবে কিন্তু এই অ্যামটাকে বলা হচ্ছে এখানে বি ভার্ব। এই বি ভার্বের ভিতর যদি কোনো ভার্ব থাকে কোনো বাক্যে, আর ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে শুধু নট যোগ করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন এখানে আরো রয়েছে, সে কি গান করছিল না, মা কি রান্না করছিল না, এখানে কে বলতে পারবেন? সামনে কার কার রয়েছে একটু বলতে পারবেন? কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে পরপর। এই ডে 10 একেবারে 1 থেকে শুরু করে সবগুলা কে বলতে পারবেন? হুম, হ্যাঁ বলেন, সামনে সামনে নিয়ে আসতে হবে। পড়েন। কারো সামনে রয়েছে, এটা আনা রয়েছে? Sir, বলছি was not seen in some হুম তারা বাবার পূর্বে আমি রওনা হলাম। We had started before getting his letter. Get his letter. আপনি কয় নাম্বার থেকে পড়ছেন, কোথা থেকে পড়ছেন? 8 নাম্বার। আচ্ছা পড়েন। হ্যাঁ, তারপর সে চলে যাওয়ার আগে আমি এসেছিলাম। Done. হুম আমার পূর্বে আমরা পৌঁছালাম। We had reached before the rain stopped. হুম গাড়ি ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছলাম। We had reached after the car started. প্লেটটা ভেঙেছে। We have broken the plate. বাবা টাকা পাঠিয়েছে। Father has sent money. আর বাবা টাকা পাঠায়নি, তখন কি হবে? এটা নেগেটিভ কি হবে? বাবা টাকা পাঠায়নি। Father did not send money. হ্যাঁ, এখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছেন, এখানে তো ডিড নট আনা যাবে না। এখানে যেহেতু হ্যাঁ না, ডিডেন্ট সেন্ড দা মানি আপনাদের আমি ভুল বলবো না, ওটা সঠিক, কিন্তু এই অনুসারে কিন্তু ওইখানে এই সেন্সটা কাজে লাগবে না। ফাদার হ্যাজ সেন্ট মানি, বাবা পিতা টাকা পাঠিয়েছে। বাবা টাকা পাঠায়নি, ফাদার হ্যাজ নট সেন্ট মানি। আর যদি ডিড নট ব্যবহার করেন তাহলে ওইটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বোঝায়। যেমন আমি তোমাকে বা বাবা টাকা পাঠিয়েছিল, ফাদার সেন্ট মানি। আর বাবা টাকা পাঠায়নি, ফাদার ডিড নট সেন্ড মানি। সেন্ডের যে ইয়েগুলো আপনাদের মনে আছে তো, সেন্ডের যে জায়গাটা SEND, দেখেন সেন্ড, এটার V2 হবে কি বলেন তো? SEN কি হবে, কে বলতে পারবেন? না, এই দেখেন অনেকে, এই জন্য আমি বলি, এই জন্য এজন্য বলি যে ভার্ব ফর্ম গুলো ভালো করে মুখস্থ করবেন। আমি এটা কেন বলিনি দেখেন, সেন্ড এখানে কিন্তু ডি হবে না, অনেকে বলছেন ডি, অনেকে বলছেন টি, এখানে টি হবে, সেন্ড। কি হবে বলেন? সেন্ড। আবার দেখেন এখানে কিন্তু V3 হবে সেন্ট, SENT। যারা ভার্ব ফর্ম মুখস্থ করে তারা কিন্তু এটা জানে, সেন্ড সেন্ট সেন্ট। আবার যদি ING ফর্ম করি তাহলে হবে SENDING, সেন্ডিং। আর এর থার্ড পারসন হবে SENDS, সেন্ডস। ঠিক আছে? তো এইভাবে ভার্ব ফর্মটা মুখস্থ করতে হবে। আমি যদি বলি বাবা টাকা পাঠিয়েছিল, তখন ফাদার ডি বলা যাবে না, ফাদার সেন্ট মানি টু মি, বাবা আমাকে টাকা পাঠিয়েছিল। রুনা একটি গান গেয়েছে, কি হবে? রুনা হ্যাজ সিং এ সং। থ্যাংক ইউ। অনেকেই আমরা সঠিক বলছি, কিন্তু এখানে অনেকেই আমরা সঠিক বলতে পারছি, কিন্তু যারা এখনো টেন্সটা ভালো করে আমরা ধরতে পারিনি তাদের জন্য টেন্সটা আবার একটু পড়ে নিবেন। তুমি ভুল করেছো, মা খাবার রান্না করেছে, বালিকাটি একটি ছবি এঁকেছে, আমরা স্টেশনে পৌঁছিয়েছি। দেখেছেন, এই বাক্যগুলো যদি আপনি করতে পারেন, আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন। অঝর ধারায় যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরে, আপনার মুখ থেকেও সেইভাবে বৃষ্টির ধারার মতো ইংলিশ সেন্টেন্স বের হতে থাকবে। এই ট্রান্সলেশন গুলো, এগুলা একটু পূর্বের মেথড, এনসিয়েন্ট, আমাদেরও পূর্বে, অর্থাৎ যখন 2000 সালে যারা লেখাপড়া করেছেন তারা এগুলা জেনেছেন। GTM মেথড ছিল, গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার একটা ওয়ান অফ দা বেস্ট ওয়ে। সে ভাত খেয়েছে, এই দেখেন, এই যে সে ভাত খেয়েছে, এই বাক্যটা আমি বাংলায় বললাম। এখন ইংলিশে করতে গেলে কি করতে হবে? আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে হবে। হি হ্যাজ ইটেন রাইস। তো যে কথাগুলো বাংলায় আসে সেইগুলো যদি আমরা ট্রান্সলেট করে দিতে পারি ইংলিশে, আমি সারাদিন যে কথাগুলো বলি রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, এইগুলো ইংলিশে ট্রান্সলেট করলেই তো আমার কথা বলা শেখা হয়ে গেল। এখানে তো আর কোনো জাদু মন্ত্র, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না।
তো এইটা একটু মনে রাখতে হবে, আমাদের প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করা শিখতে হবে। আমি আপনাদের আমার ক্লাসের প্রথম দিকে একটা শীট দিয়েছিলাম, বাংলা একটা প্যাসেজ ছিল, অতি সহজ সরল কয়েকটা বাংলা বাক্য ছিল যেগুলোর ইংলিশ করতে হতো। আমার নাম রাজু, আমি 10ম শ্রেণীতে পড়ি, আমার বয়স 25 বছর। এই যে সহজ সহজ বাক্যগুলো, এইগুলো কিন্তু আপনাদের একটু করতে হবে। তো আমি ওই শীটটা আবারও দিব, এবং এইটা তো থাকবে আগামী ক্লাসে কিন্তু আমাদের সেন্টেন্স ট্রান্সলেশন ডে 11, এটা পড়া থাকবে ডে 11, ঠিক আছে? আমি এখনো চিঠিটা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি, মতিন এখনো পৌঁছায়নি। এই বাক্যগুলো আপনারা কিন্তু একটু প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করতে গেলে দেখেন আমি যা যা শিখাচ্ছি এই রুলগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে রাখবেন। আজকে যা শিখাচ্ছি আগামী ক্লাসে আমি কিন্তু একটা নির্দিষ্ট সময় বাজেট করে রাখবো, এইগুলো আমি সেখান থেকে আপনাদের কাছে আসবো। এই যে রুলগুলো আজকে শিখালাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, আমাদের কথা বলতে গেলে প্রতিনিয়ত এগুলো কাজে লাগে। দেখেন প্রিফারের একটা রুল শিখাই ক্লাস শেষের দিকে, স্পোকেন রুল। এই যে প্রিফার, প্রিফার এর অর্থ হচ্ছে একটির চেয়ে অন্যটি যখন পছন্দ হয় তখন প্রিফার বসাতে হয়। আমি কফির চেয়ে চা পছন্দ করি, কি বললাম? আমি কফির চেয়ে চা পছন্দ করি, আই প্রিফার টি টু কফি। আমি ঝালের চেয়ে টক পছন্দ করি, আই প্রিফার সাওয়ার টু পানজেন্ট। দেখেন এই পানজেন্ট শব্দের অর্থ হচ্ছে ঝাল স্বাদ, একটু মনে রাখবেন সবাই, পানজেন্ট অর্থাৎ যেটার ঝাঁঝালো স্বাদ সেটাই পানজেন্ট ব্যবহার করব। তো বলা হচ্ছে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি, আই প্রিফার ক্রিকেট টু ফুটবল। যেটা পছন্দ করবেন ওইটা আগে দিবেন, আই প্রিফার ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি কিসের চেয়ে? ফুটবলের চেয়ে। বাংলায় কি লিখেছেন? আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি, কিন্তু করতে হবে উল্টো দিক থেকে, আই প্রিফার ক্রিকেট টু ফুটবল। আমি মোবাইলের চেয়ে কম্পিউটার বেশি পছন্দ করি, আই প্রিফার কম্পিউটার টু মোবাইল। আমি উড়ে চলার চেয়ে বাসে যেতে পছন্দ করি, উই বা আই হবে এখানে, সরি এখানে একটু ভুল হয়েছে, কোথায় গেল, এখানে আই, আই, ওকে, আই প্রিফার গোয়িং বাই বাস টু ফ্লাইং। অর্থাৎ আমি বিমানে বা উড়ে যাওয়ার চেয়ে বাসে যেতে, সড়ক পথে যেতে পছন্দ করি, এখানে প্রিফার ব্যবহার করব। এরপর রয়েছে হ্যাভ, হ্যাজ বা গট টু, যেতেই হবে। দেখেন কি হবে বললাম, যেতেই হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, গট টু প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাকে দৈনিক পর্যাপ্ত পানি পান করতেই হবে, আই হ্যাভ গট টু টেক সাফিসিয়েন্ট ওয়াটার এভরি ডে। কি বললাম? আই হ্যাভ গট টু টেক সাফিসিয়েন্ট ওয়াটার এভরি ডে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, কি বসাতে হবে? সাবজেক্ট। দেখি এই অনুসারে মেলে কিনা। তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, একজন বলছে তুমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করো তোমাকে আমি ডিফেন্সের একটা চাকরিতে ঢুকিয়ে দিব, সেটা হতে পারে পুলিশ, হতে পারে বিজিবি, তাই না? তো বলছে যে তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, আমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, কি হবে? ইউ হ্যাভ। দেখেন তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে, সাবজেক্ট কে ইউ, এরপর হ্যাজ বা হ্যাভ, তারপর গট টু। এটা কিন্তু আমার রুল অনুসারে বসবে, গেট টু বসবে না। কি বসবে বলেন তো? গট টু বসবে। ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। এই সাবজেক্ট ভি ওয়ান ফর্ম বসবে। দেখেন পাস, PASS, পাস মানে কিন্তু পাস করা, পাস মানে কি হবে? পাস করা। ইউ হ্যাভ টু, সরি, ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই হ্যাভ গট টু টেক সাফিসিয়েন্ট ওয়াটার এভরি ডে। একটা রুল শিখে, একটা স্ট্রাকচার দিয়ে আপনি 50টা বাক্য তৈরি করবেন, খাতা লিখে একেবারে খাতার সব পৃষ্ঠা আপনি ভরে ফেলবেন, দেখবেন আপনি ইংরেজি শিখে গেছেন। এর পিছনে সময় দেন, ইংরেজিটা আপনি শিখতে পারবেনই পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই রুলগুলো যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সে অবশ্যই অবশ্যই ইংলিশ শিখতে পারবে। আর এই ল্যাঙ্গুয়েজটা শিখলে এটা আপনার কাছে সারা জীবন একটা সম্পদ হিসাবে থাকবে। এটা শিখে আমি যেমন আপনাদেরকে পড়াচ্ছি আপনারাও কিন্তু কাউকে পড়াতে পারবেন। মনে রাখবেন জ্ঞান কখনো বৃথা যায় না। আর এই যে রুলগুলা শেখাচ্ছি না, এই রুলগুলা কিন্তু সোহাগ স্যারের এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে আপনারা পেয়ে যাবেন। এই বইতে আপনারা এই সব রুলগুলা সাজানো রয়েছে। বইটা দেখেন সুন্দর একটা শেপ লুকিং। আপনাদের যদি কারো এই বইটা প্রয়োজন হয় আপনারা স্যারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন,
এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অনেকবার করে দিয়েছি গ্রুপে, যদি কারো প্রয়োজন হয় আমার নাম্বারটা সংগ্রহ করে, বা নাম্বার দেখবেন গ্রুপে দেওয়া রয়েছে, আমার নাম্বারে আপনারা কল করে বইটা নিতে পারবেন। তো এই যে জায়গাটা আজকে আপনাদেরকে দেখালাম, এই রুলগুলা ব্যবহার করে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। আগামী ক্লাসে এইখান থেকে আমি আপনাদের মৌখিক পরীক্ষা নিব, আপনাদেরকে বলতে হবে। এর প্রত্যেকটা রুল কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্টেশন দিতে গেলে কি করতে হয় জানেন? প্রেজেন্টেশন দিতে গেলে নিজেকে প্রস্তুত করতে হয়, হঠাৎ করে কিন্তু কথা বলা যায় না। তো আমরা যদি কোনো পরীক্ষায় বা যদি কোনো ভাইবা বোর্ডে অন্য কোথাও আমরা বসতে চাই, আমাদের এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জায়গা থেকে যে প্রিপারেশন নিতে পারবে সে ওই জায়গায় গিয়ে খুব ভালোভাবে পারবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, বইটা নেওয়ার প্রয়োজন হয়, এখানে নাম্বারটা আমি আরেকবার একটু দেই, 01920694174। আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বইটা নিতে পারবেন। একবার বইটা নিয়ে একটু পড়ে দেখেন। বই কিনে, তো আমি একটা ক্লাসে বলেছিলাম, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। এই বইটা আপনার কাছে থাকলে সারা জীবন একটা সম্পদ হিসাবে থাকবে। এই দূরের থেকে আপনি বুঝতে পারবেন না। বইটার ভিতরে আসলে পেজগুলোও খুব সুন্দর, লেখাগুলোও সুন্দর, বইটার মানও খুব সুন্দর, অত্যন্ত সুন্দর একটা বই। তো এটা নিবেন, আপনার ঘরে সারা জীবন একটা দলিল, একটা সম্পদ হিসাবে থাকবে। স্যার এবং আমি দুজনেই অনেক গবেষণা করে যেখানে যা কিছু ভালো পেয়েছি, নিজেদের ব্রেনে যা কিছু ভালো উদ্ভাবন হয়েছে, সেটাই কিন্তু এই বইতে, এবং এই বইতে আপনার প্রয়োজন যা ততটুক কিন্তু আমরা আয়োজন করেছি, যতটুক প্রয়োজন ততটুক করেছি আয়োজন। তো আপনারা এই নাম্বার থেকে বইটা যদি কারো প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারিতে, কোথাও যাওয়া লাগবে না। ডেলিভারি ম্যান আপনার বাড়িতে গিয়ে কিন্তু বইটা পৌঁছে দিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।